সুধী দর্শক, কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি কবিতার সাথে থেকে। আজ আমার সামনে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। তিনি বাংলাদেশে জন্মগ্রহণকারী ডক্টর প্রিয়লাল কর্মকার, একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী। তার নেতৃত্বে নেওয়া সামাজিক ও মানবিক উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মূলধারার আমেরিকান সমাজেও ইতিবাচক পরিবর্তন এনেছে। একজন ইউএস মেরিন ভেটারান, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা ও নীতিমালা বিভাগের প্রোগ্রাম ম্যানেজার এবং প্রতিরক্ষা সচিবের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আজ তার জীবন এবং এই যে আজ যেখানে অবস্থান করছেন সেই অবস্থান সম্পর্কে আমরা জানবো, তার আজকের এই পথ চলাটা। কেমন আছেন? আপনাকে স্বাগতম কবিতার সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো আছি। আচ্ছা, তো আজ এই যে আমি আপনার সম্পর্কে এত বড় একটা পরিচিতি দিলাম, ডক্টর প্রিয়লাল কর্মকার। আজকের এই প্রিয়লাল কর্মকার, তার সম্পর্কে আমি জানতে চাই, তার শৈশবটা সম্পর্কে, আপনার বেড়ে ওঠাটা, এবং এমন কোনো স্মৃতি কি বা অথবা কোনো ঘটনা কি আপনার মনে পড়ে যেটার কারণে আজ আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার এই বেড়ে ওঠাটার অনুপ্রেরণা। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য। ছোটবেলাটা আসলে আমার খুব একটা আনন্দ ঘন বলবো না, বাট খুব সুন্দরভাবে বেড়ে উঠেছি। বাবা মার এবং পারিবারিকভাবে তাদের নির্দেশনা নিয়ে সেভাবে বেড়ে উঠেছি। আর আর ছোটবেলাতে ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম, পড়াশোনায় খুবই মনোনিবেশ করেছি, যার কারণে বাহিরে দুষ্টামি করা বা বাহিরে সময় কাটানোর সময় সুযোগ খুব কম ছিল আর কি। আমার মফস্বল শহরেই বেড়ে ওঠা, পড়াশোনার প্রতি এবং সামাজিক এবং পারিবারিকভাবে যে সবার সঙ্গে একসঙ্গে থাকা এবং তাদের নির্দেশনা মেনে যেই হয় ৮-১০ জনের মতোই, সেভাবে আমি বেড়ে উঠেছি। তো আমার অনুপ্রেরণা যেটা বললেন যে এই যে সামাজিক কাজ বা সবকিছুতে হেল্পিং হ্যান্ড দেওয়া, সেটা আসলে ছোটবেলা থেকে আমার বাবা থেকেই পাওয়া। আমরা দেখতে পাচ্ছি নামের সামনে ডক্টর প্রিয়লাল কর্মকার, ডক্টর, একটা ডক্টরেট ডিগ্রি আছে। এই যে 18 বছরের যুবকটি যে এই দেশে অভিবাসী হিসেবে আসলো, আপনি কি স্টুডেন্ট ভিসা এসেছিলেন? এবং আপনার নাকি আপনার অন্য কোনো কারণে এসে তারপর আপনি এই যে আপনার আজকের এই অবস্থানটা তৈরি করেছেন, বা আপনার যে পড়ালেখা শেষ করেছেন সেটা সম্পর্কে আমরা একটু শুনি, আপনার নিজের মুখ থেকেই শুনি। আমি এই আহ, আপনার নিশ্চয়ই পথ এতটা বন্ধুর ছিল না, এবং এই আম, এই পর্যায়ে আসতে আপনার যে সংগ্রাম বা আপনার যে অধ্যবসায়, আমি সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। একেবারেই সত্য কথা যে একেবারেই সহজ ছিল না। তো আমার আমি যখন ইন্টার পাশ করি, তখন বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য জাস্ট প্রস্তুতি নিচ্ছিলাম, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো দিচ্ছিলাম। এই সময়ে আমার ভাগ্য আমাকে কল করেছে। তো আমি আসলে তখনকার যে ডাইভার্সিটি লটারি বিষয় ছিল, আচ্ছা। তা আমি সেটার জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি আসলে কখনো বিশ্বাস করিনি যে এটা হবে। তারপরে আমার আচ্ছা। এক ভাগিনা আমাকে জোর করে, ঠিক প্রোগ্রামটা শেষ হয়ে যাবে ওই বছর, আগের দিন রাত্রে ঘুমাতে ঘুমাতে ঢাকার মিরপুরে আমরা একটা বাসায় ছিলাম, কথা বলছিলাম। তো তখন আমার ভাগিনা বললো যে মামা চলো, কালকে তো লাস্ট ডে, করে আসি। তো জোর করে আমাকে নিয়ে গেল, আমি করলাম। কিন্তু সেটাই আমাকে আহ, এতদূর নিয়ে এসেছে। সেটাই আমার ভাগ্যকে প্রশস্ত করেছে এবং আমাকে সুযোগ করে দিয়েছে, যেটা হয়তো আমি ইন্টার পাশের পরে কোথায় চান্স পেতাম বা কি করতাম না করতাম জানি না। হলেও আমি যে কতটুকু ভালো করতে পারতাম, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অত ভালো ছিল না। তো সেটা পারিবারিক ভাবে হয়তো সাপোর্ট পেতাম কিনা আমি জানি না। আম, তারপরে এখানে আসার পরে আমি হাল ছাড়িনি।
আমার প্রথম নিউ ইয়র্কে আসি। নিউ ইয়র্কে আসার পরে কেউ আমার আত্মীয় স্বজন বা পরিচিত কেউই ছিল না। জাস্ট একজনের সঙ্গে পরিচয়ে পরিচয় নিউ ইয়র্কে। আর ওরাও দায়িত্ব নিতে চাইনি, পরের দিন সকালে মিশিগানে বাসে তুলে দিয়েছে। বললো যে মিশিগানে অনেক ফ্যাক্টরি আছে, অনেক চাকরি আছে, অনেক কিছু। কিন্তু আমি তখন মাত্র 18 বছর। হুম হুম। আহ কিন্তু তাদের চিন্তা নেই যে 18 বছরের ছেলেটা কি ফ্যাক্টরিতে কাজ করলে যে কি হবে, এটা তাদের দেখার বিষয় না। বাট হেল্প করেছে, বলেছে যে ওখানে চলে যাও। তো পরের দিন সকালে মিশিগানে চলে গেলাম। মিশিগানে তাদেরই পরিচিত আরেকজনের বাসায় উঠা। তারপর থেকে ফ্যাক্টরি তো ঢুকেছি ঠিকই, ফ্যাক্টরিতে কাজও করেছি, একটা লেদার কোম্পানিতে বেশ কিছুদিন কাজ করেছি। কিন্তু আমি সেটাতে আমি তৃপ্ত ছিলাম না আর কি। আমার পড়াশোনাটা করতে হবে, কারণ আমি ভাবতেই পারিনি এই পড়াশোনা ছাড়া। তখন আমি লোকাল কমিউনিটি কলেজ থেকে ওখান থেকে শুরু করি। কিন্তু এখানে আরেকটা টুইস্ট হয়ে যায়। আচ্ছা। সেটা হলো যে আম, আমি মনে হয় প্রথম সেমিস্টার করলাম, হুম। তারপরেই সামহাও আমার সঙ্গে পরিচয় হলো। বা আমার একটা লিটারেচার পড়লাম কলেজে। তখন থেকে আম, আমি এখানকার মিলিটারিতে জয়েন করব এরকম একটা আচ্ছা। চলে আসে। এবং এটার পিছনে আরো একটা কারণ ছিল, দুটা কারণ ছিল। একটা ছিল যে তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করবে, যেটা আমাকে বললো। এবং সেকেন্ডলি হলো এই কেরিয়ার পাওয়ার পরে এখানে যে ফ্যাসিলিটিটা পাওয়া যাবে, হুম। যে কয়েক বছর সার্ভ করার পরে যে অপরচুনিটিটা আমার জন্য আসবে বা আমার আমার লাইফের সঙ্গে যুক্ত হবে, সেটা আমাকে পরবর্তী জীবনে সহযোগিতা করবে। তো সেই সবকিছু চিন্তা করে আমি তখন ইউএস মেরিনেই জয়েন করি। সেটাও অনেক স্টোরি, বাট এনিওয়ে আমি চান্স পেয়েছি শেষ পর্যন্ত। এবং সেখান থেকে আমার সব বেসিক ট্রেনিং, কম্বাট ট্রেনিং, প্রফেশনাল ট্রেনিং শেষ করার পরে সেটাও আরেকটা ভাগ্যের হুম। ব্যাপার। যখন পজিশন আসে যে কোথায় পজিশনটা হবে, সেটাও আবার লটারির ভিতরে আমার আম, আমি সিলেক্ট হয়েছি ওয়াশিংটন ডিসির জন্য। আচ্ছা। এবং এটা ছিল আমার জীবনের একটা বড় টুইস্ট, কারণ আমি যদি আমার অপরচুনিটি ছিল জাপান যাওয়া বা নতুবা সাউথ ক্যারোলিনা নতুবা 29 পাম হাওয়াই, ওইসব হুম। জায়গায় গেলে কিন্তু আমার পড়াশোনাটা ব্যাঘাত হতো। তো আমি যখন দেখলাম যে ওয়াশিংটন ডিসি ইস অপরচুনিটি, ইমিগ্রেন্ট এন্ড লটস অফ থিং ক্যান বি হ্যাপেন, এবং সেটাকে আমি লুপে নিলাম আর কি। তো আমি ওয়াশিংটন ডিসিতে আসি এবং ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন নেভি ইয়ার্ডে আমি 4 বছর মিলিটারিতে ইউএস মেরিনে আমি সার্ভ করেছি। সো এরপরে কন্টিনিউয়াসলি ওখানে থাকা অবস্থায় আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করি। তারপরে আমি 4 বছরের পরে আমি চিন্তা করলাম যে আমি সার্ভিসে না না থেকে আমি বাইরে, আমার আরো বেটার অপরচুনিটি আছে। তারপরে আমি আচ্ছা। বাইরে কাজ করলাম। তারপরে তখন আমি মাস্টার ডিগ্রি শেষ করলাম। তারপর পরে আমার পিএইচডি প্রোগ্রামটা আমি এনরোল করেছি 2010-এ। ইচ্ছা ছিল যে হয়তো 4 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু বিভিন্ন কারণে আর হয়ে ওঠেনি। অনেকগুলি কারণ ছিল, তার মধ্যে আমার কিছু ব্যক্তিগত আম, আলসেমিও ছিল বলা যেতে পারে। আবার এদিকে সংগঠনে যুক্ত হওয়া, সামাজিক কাজে হ্যাঁ হ্যাঁ। যুক্ত হওয়া, সাংস্কৃতিক বিভিন্ন নেশা হয়ে যাওয়া। এরপরে আমাদের দুটা সন্তান আসলো, তাদেরকে টেক কেয়ার করা, ফ্যামিলির আচ্ছা। অনেক লোকজন আসলো, তাদেরকে সেট করা। এগুলি করতে করতে না অনেক টাইম পার হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু আচ্ছা। শেষ পর্যন্ত কোভিডের ভিতরে তখন আমি একেবারেই সিরিয়াসলি নিয়েছি যে আই ওয়ান্ট টু ফিনিশ ইট হোয়াট আই স্টার্টেড। সো রিসেন্টলি সেটা কমপ্লিট করলাম আর কি। হ্যাঁ, এবার দেখতে পেলাম। অভিনন্দন আপনাকে, এত কষ্ট করেও যে উম, এই আহ, আপনার যে স্বপ্ন ছিল, যে ইচ্ছে ছিল, সেটাকে আপনি সফল হয়েছেন, সেটার জন্য অভিনন্দন অবশ্যই। তো আম, আমরা প্রিয় লালকে চিনি, যেটা এখন এক কথায় বলতে গেলে এই আমাদের যে ডিএমভি এরিয়াতে আমরা সবাই যে যতটুকু চিনি, সেটা হচ্ছে যে যেভাবে চিনি প্রিয় বাংলা এবং পথমেলা। আপনি প্রতিটি সংগঠনের সাথে জড়িত আছেন, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, কিন্তু আপনার যে পরিচয় সেটা হচ্ছে প্রিয় বাংলা এবং পথমেলা। তো প্রিয় বাংলা এবং পথমেলা এই দুটো আপনার মাথার মধ্যে কিভাবে আসলো? প্রিয় বাংলাটাকে আপনি যে একটা সংগঠন হিসেবে তৈরি করলেন, এবং এটার সাথে যে পথমেলাটা প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে আপনার উদ্যোগেই শুরু হলো। তো সেই এটার উদ্দেশ্যটা কি, বা আপনার কেন মনে হলো? একটু একটু শুনতে চাই এই বিষয়ে।
হ্যাঁ, অবশ্যই। আম, আসলে আমি যখন বিভিন্ন সংগঠনে এখানে যুক্ত ছিলাম, স্পেশালি বাংলা স্কুলে আমি হেল্প করছিলাম, এবং পরবর্তীতে আমি বাংলা স্কুলের প্রেসিডেন্ট হয়েছি। এবং বাংলা স্কুলের বেশ কিছু প্রজেক্ট আছে বাচ্চাদেরকে বাংলা শেখানো, বাংলা নাচ গান শেখানো। তো এগুলি তো কন্টিনিউ হচ্ছে। তার পাশাপাশি আমি আরো বেশ কিছু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। এখানে বাই আছে, খুবই পরিচিত। তারপরে আরো কিছু সংগঠন, তাদের সঙ্গে আমি যুক্ত ছিলাম। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছিল যে প্রতিটি সংগঠনই অলমোস্ট একই রকমের কাজ করছে। And সবারই মিশন সংস্কৃতিকে, বাংলাদেশকে আম, এখানকার এখানকার মঞ্চে পরিচিত করা, এখানে তুলে ধরা। কিন্তু আমি যেটা দেখতে পাইনি সেটা হলো যে আসলে এখানে যারা বাচ্চা কাচ্চারা যারা বড় হচ্ছে, যে তারা কি চায়, তাদেরকে আমরা কি দিচ্ছি। আমরা একটা অনুষ্ঠানে যাওয়ার পরে আমরা বাবা মা বা আমরা যারা বন্ধু বান্ধব আছি, যারা আড্ডা মারছি, আড্ডা মেরে সময় শেষ করে আমরা বাসায় ফিরে আসলাম, ভালো খেলাম ওখানে, আম, বাংলাদেশি খাবার খেলাম, তারপর বাসায় চলে আসলাম। আবার আমি এমন অভিজ্ঞতা হয়েছে যে বাচ্চাদেরকে জোর করে টেনে হেঁচড়ে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিন্তু সেখানে মনোযোগ দিতে পারছে না, তারা এনজয় করছে না। এবং স্পেশালি আমি বাংলা স্কুলে বাচ্চাদেরকে সেটা শিখাতে গিয়ে, বাংলা শিখাতে গিয়ে এবং তাদের প্রোগ্রাম করতে গিয়ে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে আর কি। তখনই আমার মাঝে ভাবনা এলো যে আমরা তো আরো এর বাইরেও অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তো যেমন আমি নিউ ইয়র্কে বড় বড় পথমেলা হয়, সেটা একটা ইন্সপিরেশন অবশ্যই আছে, কিন্তু আমি সেটাকে আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখলাম। সেটা দেখলাম এই যে আমরা শুধু পথমেলা করে বা বাংলাদেশি বাংলা পথমেলা করে আমরা থেমে না গিয়ে আমরা আরেকটু অ্যাডভান্স চিন্তা করতে পারি, যার সঙ্গে যুক্ত হয়েছে মাল্টিকালচারাল স্ট্রিট ফেস্টিভ্যাল। তো আমি এইটা নিয়ে অনেক কাজ করেছি। আমি যেহেতু আমার আর্লিংটন কাউন্টিতে আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, আর্লিংটন বোর্ডে লোকজন আছে, তাদের সঙ্গে এইসব নিয়ে কথাবার্তা হয়েছে। এবং ওখানকে আর্লিংটনে এবং নর্দার্ন ভার্জিনিয়া বেশ কিছু মাল্টিকালচারাল গ্রুপ আছে, তারাও তাদের দেশের, যেমন কোরিয়া, মেক্সিকো, তারপরে চায়না, এদেরও ভীষণ আমাদের মতোই তাদের উম, সংস্কৃতিকে সংস্কৃতিটাকে উপরে তুলে ধরা, আমেরিকান মেইন স্ট্রিমে পরিচিত করে ধরা। তখন আমি তাদের সঙ্গে কথা বলার পরে যে জিনিসটা বেরোয় আসলো সেটা হলো যে মাল্টিকালচার, আমেরিকাতে মাল্টিকালচারাল খুব একটা প্রয়োজনীয় জিনিস। কারণ হলো যে আমরা তো আমাদের বাচ্চাদেরকে প্রতিদিন সকালে বিকালে দেখাচ্ছি বাংলা, এবং বাংলাদেশি গান, নাচ গান এগুলি আমাদের সঙ্গে যাচ্ছে, কিন্তু তারা এখান থেকে যাওয়ার পরে, পরের দিন স্কুলে যাওয়ার পরে কিন্তু সেটা ভুলে যায়। ভুলে সেটা যাচ্ছে। সেটা পাশে রেখে তারা পিজা খাওয়া শুরু করছে, তারা বার্গার খাচ্ছে। ইভেন ছোট বাচ্চাটা যারা যারা 3-4 বছর পর্যন্ত আপনি বাসায় ভালো করে বিরিয়ানি, ভাত, ডাল ভাত খাওয়া শিখালেন, খেলো, কিন্তু যেই মাত্র স্কুলে যাওয়া শুরু করলো তখন কিন্তু তারা আর ফেরাতে পারবেন না। তো এখন আমার মাথায় আসলো যে আমাদেরকে এমন কিছু করা উচিত যেটা আমাদের আমাদের সংস্কৃতিকে ভালোবাসবে, আমেরিকান সংস্কৃতি তো অটোমেটিকলি তাদের মধ্যে আসবে। পাশাপাশি যদি আমরা এমন কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেখানে তাদেরকে শেখানো যে আমাদের মতো অন্য সংস্কৃতিটাও যেন তাদেরকে গুরুত্ব দিয়ে দেখা, এবং সেটারও ভ্যালুয়েবল, সেটার যে ভ্যালু আছে হুম। সেটার সঙ্গে তাদের পরিচিত হওয়া, এবং সমানভাবে দুটোকে এবং সবগুলিকে যেন সমানভাবে রিসপেক্ট করতে পারে। আর এই মাথা থেকেই পথমেলা বা মাল্টিকালচারাল স্ট্রিট ফেস্টিভ্যালটা আমাদের কনসেপ্টে আসে। এবং সেটার জন্য আমি কাজ করি অনেকের সঙ্গে, বাংলাদেশি কিছু লিডারদের সঙ্গে, প্লাস মাল্টিকালচারাল কিছু লিডারদের সঙ্গে কাজ করি। এবং সেটারই একটা রেজাল্ট প্রথম বছর আপনারা দেখতে পেয়েছেন আর্লিংটন কাউন্টিতে। আচ্ছা, তো আপনি অনেকটা বলে দিয়েছেন। আমি যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম তারপরেও জিজ্ঞেস করছি। আমরা একটা বর্তমানে একটা বিভক্ত সমাজে বাস করছি। আমাদের রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয়, তারপর বিভিন্ন জাতিগতভাবে আমরা যতই আমরা চাচ্ছি আমরা এক হয়ে কাজ করি, কিন্তু বিভক্ত আমরা আছি কোনো না কোনো ভাবে। বিশেষ করে ঠিক এই সময়টাতে আমরা অনেক বেশি বিভক্ত। তো সেই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কাছে কি মনে হয় যে এই পথমেলা এবং পথমেলা, আপনি যেটা বললেন যে আপনার উদ্দেশ্যটা হচ্ছে এটাকে মেল্টিং পট করা, অর্থাৎ আমাদের বাচ্চারা আমাদের সংস্কৃতিটাকেও তো জানছে, এবং পথমেলায় অন্যান্য দেশ থেকে যারা আসছে তাদের তাদেরটাও আমরা দেখতে পাচ্ছি।
তো এই যে জানা অজানা, আমরা সবকিছুই দেখতে পাচ্ছি, বাচ্চারাও জানছে যে আমাদেরও একটা আছে, ওদেরও একটা আছে, তো আমরা সব মিলিয়ে এখানে এসে আরেকটা সংস্কৃতিতে বড় হচ্ছি। তো সেটাই কি আপনার মূল উদ্দেশ্য ছিল, তাই তো, পথমেলা বা আর হ্যাঁ, রাইট, সেটাই। এটার পিছনে যেই মোটিভটা আমার কাজ করেছেন, আমি মনে করি আমি যাদের সঙ্গে কথা বলছি এবং যারা এখানে পার্টিসিপেট করছে এবং এটি সফলভাবে কাজ করছে, সেটা হলো যে আম, আমরা ডাইভার্সিটি যে কথাটা বিশ্বাস করি, স্পেশালি আমাদের জন্য, আমরা যারা বাইরে থেকে এখানে এসেছি। আম, আমেরিকাতে ডাইভার্সিটি ইজ বিগ থিং। এবং এই যে আমাদের বাচ্চাগুলা যে এখানে বড় হচ্ছে, আমরা যে এখানে যে বাচ্চারা যে ঢালাও ভাবে বড় হচ্ছে, তারা আমেরিকান ওয়েতে যদি বড় হয়, তারা দে উইল বি গুড, দে উইল রেইজ অ্যাজ আমেরিকান বয় অর গার্লস। এবং তারা খুব ভালো করবে, তারা পড়াশোনায় হয়তো ভালো করবে এবং ভালো পজিশনও পাবে, ভালো একটা চাকরিও করতে পারবে, বা লিডারশিপ, লয়ার বলেন, আর কংগ্রেসম্যান, সিনেটর, অল ওয়ে টু প্রেসিডেন্ট তারা হতে পারবে। কিন্তু এই যে প্রফেশনে যেতে হলে তাকে কিন্তু ডাইভার্সিটিটা তার মাথায় যদি না থাকে, তাহলে আমেরিকাতে সাকসেসফুল হওয়া খুব সহজ না। আপনি কলেজ, হাই স্কুল পরেই সে যখন কলেজে যাবে, প্রথম ধাক্কাটা সে সেখানেই খাবে। সেখানে গিয়ে যখন দেখবে যে বিভিন্ন দেশের স্টুডেন্ট এখানে আছে, এবং সেই যদি তাকে নিজের কালচার বা শুধু আমেরিকান ওয়েতে যদি নিজেকে ধরে রাখে, তাহলে সে কিন্তু বেশি দূর আগাতে পারবে না। সে হেট ক্রাইমে জড়িত হয়ে যাবে, বিভিন্ন হুম, কিছুতে জড়িত হয়ে যাবে। কিন্তু তার যদি, আমরা যদি এই যে এই প্ল্যাটফর্মটা থেকে আমরা তাদেরকে যদি, তাদের মেন্টালি যদি তাদেরকে আমরা সেট করে দিই হুম, যে আমি যেখান থেকে আসি না কেন, এই আমেরিকাতে আমি যদি সবার সঙ্গে যদি চলতে পারি, হুম, তাহলে আমি যেই জায়গাটাতে আমি ভালো করব, আমি হুম, তার থেকে ডেফিনেটলি আরো অনেক বেশি ভালো করব। আমি প্রথমেই বলেছি তারা ভালো করবে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা যদি এই এলিমেন্টটা যদি তাদের মাথায় দিয়ে দিতে পারি, আপনি হুম, প্রফেশনাল যদি কাজের জায়গায় যান, এখন ইন্টারভিউতে অনেকেই ইন্টারভিউয়ার কোশ্চেন করে যে ডাইভার্সিটি এনভায়রনমেন্টে তোমার তুমি ফিট করতে পারবে কিনা। তো এই যে শুধু বললে তো হবে না আমি পারবো, কিন্তু হুম, সেখানে গিয়ে দেখাতে হবে। সেখানে গিয়ে দেখাতে না দেখাতে পারলেও নিজের হুম। প্রয়োজনে করতে হবে। তা আচ্ছা, আমি মনে করি এই কনসেপ্টটাই আমার ভিতরে কাজ করছে। বিহাইন্ড পথমেলা, বিহাইন্ড মাল্টিকালচারাল স্ট্রিট ফেস্টিভ্যাল, এই এডুকেশনটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, সেই প্রসঙ্গেই বলছি, যেহেতু আপনি বললেন যে আসলে আমরা ডাইভার্সিটির কথা যতই মুখে বলি না কেন, আমরা কর্মক্ষেত্রে বা বাস্তব জীবনে আমরা এটাতে কতটা মানে আমাদের এটার প্রতিফলন হয়। তো এই যে আপনি চেষ্টা করছেন প্রিয় বাংলা থেকে সেটা করার জন্য, আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি কি মনে করছেন এখানটাতে? এখানকাতে, এখানে যেই ব্যাপারটা হচ্ছে, চ্যালেঞ্জটা হলো যে আসলে এই যে আউটসাইড অফ দ্য বক্স থিঙ্কিং এবং ইমপ্লিমেন্ট করা, যেটা আমরা এখনো বাংলাদেশি যারা আছি, যেহেতু আমি প্রথমেলা বাংলাদেশি মেজর কমিউনিটিদেরকে নিয়ে কাজ করছি, হুম, আর এর বাইরে আমি বিভিন্ন দেশের আহ, বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন লিডারদেরকে আমি একসঙ্গে করার চেষ্টা করছি। কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা আসলে বাংলাদেশিরা একটা গ্রুপ আছে, তারা তারা নিজেদেরকে এইভাবে চিন্তা করে যেভাবে আমি চিন্তা করছি, কিন্তু অধিকাংশই করছেন না। অধিকাংশ অধিকাংশই তারা চিন্তা করছেন যে তারা তো এখানে বড় হচ্ছে, আমি আমার বাংলাটা যদি কোনো রকম দিতে পারি সেটাই মনে হয় খুব ভালো হবে, তাহলে আমি তৃপ্তি পাবো। সে তার নিজের কথা চিন্তা করছে, কিন্তু হুম, বাচ্চাটার কথা চিন্তা করছে না। বা আমাদের যে ইন্টিগ্রেটেড যে ব্যাপারটা আমাদের করা উচিত, আমি তো বয়স হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে আমার দিকে, আমার ডাল ভাত খাওয়া পর্যন্ত হয়তো থাকবে, আমি বেঁচে থাকা পর্যন্ত হয়তো থাকবে। কিন্তু এই যে যারা বড় হচ্ছে এখানে, তাদেরকে আপনি যতই শিখান, তারা কিন্তু একটা সময় তাদের লাইফে যখন ঢুকে যাবে, তখন এইগুলি আস্তে আস্তে সব ভুলে যাবে। তো এই এই যে চ্যালেঞ্জটা আমি মনে করি আমাদের শুরু করতে হুম। হবে আমাদের ঘর থেকে। আমি ইভেন মাল্টিকালচারাল যারা, ডাইভার্সিটি যারা যেসব লিডার আছে, তাদেরকেও এই কথাটাই বলি যে ইস হ্যাজ টু স্টার্ট ফ্রম ইউর হোম। আপনি যদি নিজে যদি রেসপেক্ট না করেন, নিজে যদি সেটাকে আপনার অন্তরে নিয়ে হুম। এবং সেটার প্রতিফলন যদি বাচ্চাদের বা নেক্সট জেনারেশনে যদি না দিতে পারেন, তাহলে সেটা কোনোভাবেই কাজ করবে না। হ্যাঁ, সেটা তো আম, অবশ্যই আপনার
কথার সূত্র ধরেই বলছি। আপনার ডাল ভাতের প্রতি একজন বাঙালি হিসেবে আপনি ডাল ভাতের কথা বারবারই বলছেন। কিন্তু আমি জানি না আপনার বাচ্চারা তো বেশ ছোট। আপনার দুটো সন্তান, তাই তো? জি। ওদের বয়স জি, কত? ওরা 13 এবং 15। 13 এবং 15। আচ্ছা, এবং আপনার স্ত্রী আম, সেও বাঙালি। ওর নামটা একটু বলেন। ওর নাম পুলি রানী বালা। আচ্ছা, তো পুলিকে আমরা দেখি, সেও গান করে এবং সংস্কৃতির সাথে আপনারা পুরো পরিবারই জড়িত আছেন। ডাল ভাতের কথা প্রসঙ্গে যখন বলছিলেন, আমি একটু নিজের কথা টেনে এনে বলছি। সেটি হচ্ছে যে আম, আমার মেয়ে, আমার ছেলে, তো ছেলেরা আবার নিজেরা রান্না করতে পছন্দ করে এবং আমাদেরকে রান্না করেও খাওয়ায়। তো আমার মানে বাঙালি রেসিপি যেটা, সেটা ওরা পারে না, শুধু হয়তো ভাতটা পারে আর কি। তো তাদের খুব পছন্দ চিকেন রোস্ট। তো আমি বলেছি যে মা যখন থাকবে না তখন তোমরা এই চিকেন রোস্ট কোথায় পাবে, তোমরা তো শেখো না। তো বলে, মাম ইউ শুড মানে রাইট এ রেসিপি বুক, হ্যাঁ, ফর আস। তো আমরা নিজেরা এটা করে নিতে পারবো। যাদের কিন্তু ওরা একবেলা খুব ডাল ভাত খায়, খুব পছন্দ করে খায়, হুম। এবং ঘরের খাবারটা একবেলা ঠিকই খাবে। বড় হয়ে গেছে এখন, ওরা কাজকর্ম করছে, কিন্তু ওদের ভেতরে তো আমাদের এই যে ডাল ভাতের স্বাদ একবার যারা পেয়েছে, ওটা যাবে না। সেটাই। ওটা ওটা ওদের থেকে যাবে না, ওটা তো আছেই, ওটা থাকবে। আপনার প্রিয় বাংলাকে উম, প্রিয় বাংলাকে আপনি আগামী 5 বছরে কোথায় দেখতে চান? তার আগে আমি বলিনি যে আপনি আপনার বাচ্চাদের কথা শেয়ার করলেন, একেবারেই আমাদের বাচ্চাদের কথাও একেবারেই একইভাবে। ছেলেটা খুব নিজে রান্না বান্না করে, অনেক কিছু আমাদেরকে খাওয়ায়, টেস্ট করে রান্না করার পরে বলে যে কেমন হয়েছে দেখো, কিন্তু সে বাংলা রান্না করতে পারে না। কিন্তু মেয়েটা একটু ডিফারেন্ট, সে মাঝামাঝি আছে। কিন্তু আবার আচ্ছা, যখন বয়স বড় হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সেই ছোটবেলায় কিন্তু একেবারেই খুবই সে, তার বেগুন ভাজি খুব প্রিয় ছিল, ভেন্ডি ভাজি খুব প্রিয় ছিল, ডাল, আচ্ছা, এগুলি এখন আস্তে আস্তে কমে আসছে। তারপরেও আচ্ছা। মেয়েকে আমি চেষ্টা করি মাঝে মাঝে কিছু শেখানোর জন্য, মনে রাখে আবার ভুলে যায়, এরকম আর কি। তো আহ, আপনি যেটা বলেছেন সেটাই সত্যি, যে তারা এক বেলা খায় আমাদের সঙ্গে, আর বাকি বেলা তাদের মতোই করেই করে। বাট আমরা অ্যাটলিস্ট আমরা খুশি যে তারা নিজেদের মতো তো করছে, তাই না? অন্য কোথাও বা কিছু কিছু সন্তান আছে তারা কিছুই করে না, তাদেরকে সবকিছু করে দিতে হয়। তো আমরা এই দিক দিয়ে আমরা মনে করি হ্যাঁ, আমরা happy। না ওরা ভীষণ মানে আমরা না থাকলেও অসুবিধা হবে না, নিজেদেরটা নিজেরা করে খেতে পারবে, সেদিক দিয়ে খুব স্বস্তিতে আছি। আহ, ধন্যবাদ আপনার। সরি, আপনাকে ব্রেক করে আমি কোয়েশ্চেনটা নিলাম কারণ আমার সঙ্গে মিলে গেছে। আমি আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। হ্যাঁ, আপনার ওই কোয়েশ্চেনটা আবার বলেন, যেটা আমি বলেছেন। যেটা জানতে চাচ্ছি যে হুম। প্রিয় বাংলাকে এখন আপনি আগামী 5 বছরে কোথায় দেখতে চান, বা আপনার প্রিয় বাংলাকে নিয়ে কতটা দূর যাবার ইচ্ছে, সেটা সম্পর্কে একটু জানতে চাই। মানে কতটা করতে পারবেন বলে মনে করছেন আপনি? আহ, আমি যেটা বলবো যে আমি যে খুব একটা করতে পারবো সেটা আমি কারো কাছে প্রতিশ্রুতি দিচ্ছি না, এবং সেটা পারবো কিনা সেটাও জানি না। বাট আমি মনে করছি যে আমি অনেক দূর নিয়ে এসেছি, এবং আমি চাচ্ছি যে কমিউনিটিকে ধরিয়ে দিতে একটা জায়গায়। যা আমি মনে করি যে নতুন জেনারেশনে যারা আছে, যারা আগামী প্রজন্ম। দেখছে, যারা শিখছে, রাইট, তারা যেন এগিয়ে নেয়। আমাদের এখানে বেশ কিছু প্রজেক্ট ছিল কোভিড হুম, এর হুম, সময়, এবং কোভিড এর জন্য কিছু কিছু প্রজেক্ট আমরা স্থগিত করেছি। যেমন আমরা ফ্রি ক্লিনিক করেছিলাম এখানে, আপনি হুম, জেনেছেন দেখেছেন। এখানে বেশ কিছু বাংলাদেশি ডাক্তার, হুম, নার্স এবং কিছু ভলান্টিয়ার আমাদের এখানে যুক্ত ছিল। তো কোভিড এর জন্য সেটা থেমে গেছে। তো আমি চাই যেন সবাই যেন সেটা আবার নিয়ে আসে। এবং এখানে অনেকগুলো রিসোর্সের ব্যাপার আছে, তারপরে কিছু ফেডারেল কমপ্লায়েন্সের ব্যাপার আছে। তো সেগুলি যদি আমরা একসঙ্গে করতে পারি, সব রিসোর্স গুলো, আমি আশা করি এই প্রজেক্টটা আর একটু কোলাবোরেট করার জন্য, সেটা আমরা সম্ভবত মাসে একবার করতাম। তো আমি উম, তাড়াতাড়ি সেটা আবার শুরু করার জন্য চেষ্টা করব। এবং আমি সবাইকে বলবো যে সেটা যেন 1 মাস থেকে যেন সাপ্তাহিক ভাবে করতে পারে, ফিউচারে যেন একটা পার্মানেন্ট একটা হুম। মেডিকেল ফ্যাসিলিটি যেন হয়, যেখানে রেগুলারলি যেন এই এই আহ, সহযোগিতা বা এই প্রজেক্টটা যেন চালিয়ে নিতে পারে বাংলাদেশি কমিউনিটির জন্য। আর এর বাইরে আমাদের কিছু প্রজেক্ট আছে, মেইন স্ট্রিমের সঙ্গে আমরা কাজ করছি।
আচ্ছা। বর্তমানে একটা প্রজেক্ট আছে, আমরা ভার্জিনিয়া হিস্ট্রি অ্যান্ড কালচার, ভার্জিনিয়া মিউজিয়াম অফ হিস্ট্রি অ্যান্ড কালচার রিচমন্ডে আমরা তাদের সঙ্গে কাজ করছি। একটা এক্সিবিট আসছে ওখানে, সেটা প্রিয় বাংলাকে নিয়ে ওরা কাজ করছে। আচ্ছা। এবং সেটা মেইন স্ট্রিমে, মেইন লেভেলে সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই। ওয়ান্স এগেইন, আমরা বাংলা এবং বাংলা সংস্কৃতিকে, বাংলাদেশি ট্র্যাডিশন হেরিটেজকে যেভাবে তুলে ধরতে চাই, সেভাবে আমরা অন্য সংস্কৃতির সঙ্গে সমান তালে আমেরিকাতে চলতে চাই। আমি মনে করি প্রিয় বাংলার এটি হলো মেইন ভিশন এবং মেইন মিশন। যদি আমরা সেটা করতে পারি, আমি মনে করব যে আমাদের একটা সফলতা আসবে আর কি। খুব চমৎকার। এবং আমরাও আশা করছি যে শুধু মাত্র তো আর প্রিয় বাংলা নয়, যদি এটা হয় তাহলে ওখানটাতে আমাদের বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশটাও স্থান পাবে, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ, তো এক্স্যাক্টলি। এটা আমাদের সবার জন্য গর্বের ব্যাপার। শেষ পর্যায়ে চলে এসেছি, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আপনি আহ, যেহেতু সমাজকর্ম এবং একজন সাংস্কৃতিক কর্মী এবং সংগঠক হিসেবে নিজেকে পরিচয় দেন, তো এই যে আপনি যে কাজ করছেন সমাজের জন্য, আম, তো এই আপনার নিজেকে নিজে কিভাবে মূল্যায়ন করেন, আপনার সফলতাটাকে, আপনি পরিমাপটাকে বিশেষ করে ঠিক এই সময়ে আমার মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা আহ, আমাদের সবকিছুতেই আমরা খুব ধীর গতিতে এগোচ্ছি এবং প্রতিবন্ধকতা চারিদিকে। তো সেইটা আপনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনি করেছেন। আহ, নিজেকে মূল্যায়ন করার মতো একটা কঠিন কাজ মনে হয় আম, আর হতে পারে না। আম, তা আমি আমি নিজেকে যেখানে পরিমাপ করি যে আমি কতটুকু করেছি, আমি কতটুকু বড় হয়েছি, বা কতটুকু সফলতা অর্জন করেছি, তার থেকে আমি মূল্যায়ন করি যে আমি কোথায় ছিলাম এবং এখন কোথায়। আমি শুরুতে আপনাকে বলেছি যে আমি যেই জায়গাটা থেকে এসেছি, হুম, হুম। হয়তো আমি সেই জায়গাটা থেকে আর এই জায়গায় আসা, সেই জায়গাটা থেকে এই জায়গায় আসা সম্ভব হতো না যদি আমার ভিতরে ইন্সপিরেশন না থাকতো, যদি না আমার আশেপাশে যেই মানুষগুলির সঙ্গে আমার পরিচয় ঘটেছে, প্রতিটি পদে আমি যাদের সহযোগিতা পেয়েছি, যদি সেগুলি না হতো তাহলে মনে হয় আমি সেই জায়গাটাতেই থেকে যেতাম। এখন সেই জায়গাটাতে থেকে আমি কি করতে পারতাম আমি জানতাম না, বাট অতটুকু বলতে পারি হেল্প কিন্তু আমি করতাম, আমি যেখানেই থাকতাম। তো হয়তো এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে আমার সুযোগ বেড়েছে করার, যার জন্য আমি চেষ্টা করছি এবং করতে পেরেছি। অনেককে আমি চাকরি পেতে সহযোগিতা করেছি, অনেকের মেডিকেল ক্লিনিক দিয়ে ডাক্তারদের সঙ্গে কানেক্ট হয়ে এখানকার আন্ডার প্রিভিলেজ অনেক সিনিয়রদেরকে আমি হেল্প করতে পেরেছি। আম, এবং সংস্কৃতিকে, বাংলাদেশকে ডিফারেন্ট একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আমি করেছি। কতটুকু সফল হয়েছে সেটা আপনাদের বিচার, আর কতটুকু সফল হতে পারবে সেটা ডিপেন্ড করবে আগামী প্রজন্ম এটাকে কতটুকু নিয়ে যাবে। তো আমি মনে করি যে আমার চেষ্টাটা আমি অটুট রেখেছি এবং রাখবো, এবং এই দিক থেকে আমি মনে করি যে আমি বেশ করেছি। এবং আর কতটুকু করতে পারবো সেটা আমি জানি না, বাট হুম, আপনাদের হুম। দোয়া পেলে হয়তো আরো একটু বেশি করতে পারবো। আপনার এই জয় যাত্রা অব্যাহত থাকুক, আমি সেটাই কামনা করছি। তো আপনি যদি কবিতার সাথে এবং আমার অনুষ্ঠান নিয়ে কিছু বলতে চান, সেটা বলে আমরা বিদায় নেবো আজ। আপনাকে চিনি আমি অনেক বছর থেকে এখানে। আমি ওয়াশিংটন ডিসিতে যখন আসি, হুম, 4 বছর আমি বলেছি আমি ওয়াশিংটন নেভি ইয়ার্ডে, ওয়াশিংটনে মেরিন হিসাবে ছিলাম। তখন কিন্তু আমি বাঙালি কারোর সঙ্গে মেশার সুযোগ আসেনি। আম, আমি রাস্তায় বাঙালি খোঁজার চেষ্টা করেছি। আচ্ছা। আহ, পেয়েছিও, কলম্বিয়া পাইকে একজন বাঙালিকে পেয়েছি।
হুম, তখন থেকে আসলে বাঙালি কমিউনিটিতে ফার্স্ট ঢোকা, যেহেতু এখানে হুম, কাউকে আমি চিনি না। হুম, তার পরবর্তীতে আমি বেশ কিছু অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেছি, আপনার কিছু অনুষ্ঠান দেখেছি। হুম, এবং আপনার ভিতরেও যে ট্যালেন্ট আছে, আপনার ভিতরেও যে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করা এবং উপরে নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেটা আপনি করে যাচ্ছেন। আর সেই প্রয়াসে আপনি কোভিডের ভিতরেই কবিতার সাথে, নামটা খুবই সুন্দর, আপনার কবিতার সাথে, কবিতা বলতে আমরা যেটা বুঝি, আবার আপনাকে যেটা বুঝি, দুইটা মিলে মিশে একাকার হয়ে গেছে। এবং আমি আপনার এই প্রসিড গুলি সবগুলি দেখতে পারিনি। আমি মনে হয় কালকে দেখছিলাম যে আপনার 422টা কি 25টা ভিডিও অলরেডি আপলোড করেছেন। এইটি অত সহজ কথা না। একটা ভিডিও, একটা ইন্টারভিউর পিছনে অনেক প্রচেষ্টা থাকে, অনেক কিছু রিসোর্স গ্যাদার করতে হয়, তারপরে প্রেজেন্ট করা। আই স্যালিউট ইউ যে আপনি যেটা নিরলস ভাবে করে যাচ্ছেন এবং আমাদের কমিউনিটির জন্য করে যাচ্ছেন। আম, আপনাকে বিধাতা আরো শক্তি দেয়, এবং আরো আপনি এগিয়ে যান, আমাদের সবকিছু তুলে ধরুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে বলেছেন। হ্যাঁ, তো সবকিছুর পরেও আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের মতো যারা কাজ করছে দেশের জন্য এবং বাংলা সংস্কৃতির জন্য, তাদেরকেই খুঁজে নিয়ে আসা এবং তাদের সফলতার কাহিনী আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া, যাতে তারা এটিকে দেখেই শিখতে পারে এবং তারাও সফল হতে পারে। তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমরা সেটাই চাই। হ্যাঁ, তো ভালো থাকবেন। আর বিদায় নিই শুধু দর্শক, সবাই ভালো থাকবেন। আমরা আবারও আম, হাজির হব আম, আপনাদের পছন্দের কাউকে সামনে নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। ধন্যবাদ।